ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মামলা পেছনোর যে কৌশল বা যে মাসুল, সেটা কিন্তু ভয়াবহ পরিস্থিতিকে ঠেলে দিতে চাইছেন 2017 ইন সার্ভিস কিছু প্রার্থী। কারণ তারা অবুঝ এবং অবুঝভাবে কিন্তু এন্টায়ার যারা এতদিন ধরে লড়াই করছে তাদেরও কিন্তু বিপদে ফেলে দিতে চাইছে এই সমস্ত ইন সার্ভিসটা। তার কারণ এরা বুঝতে পারছে না হাইকোর্ট কি, হাইকোর্ট থেকে কি অর্ডার আসতে পারে বা সুপ্রিম কোর্টে কি অর্ডার আসতে পারে। প্রথম কথা, জাস্টিস গাঙ্গুলির যে অর্ডার, যে জাস্টিস গাঙ্গুলি 12ই মের যে অর্ডার, সেই অর্ডারটা তিনি কোনো ক্লাবে বা কোনো পার্টি অফিসে বসে কিন্তু করেননি। মহামান্য হাইকোর্টে বসে 165 এভিডেন্স অ্যাক্টের ভিত্তিতে তিনি কিন্তু অনেকগুলো জিনিস স্থাপন করে গেছেন। নাম্বার 1 সেটা হচ্ছে অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ যথাযথভাবে হয়নি, এবং সেখানে বেশ কিছু ইন্টারভিউরা এসে কিন্তু এই কথাগুলো বলে গেছেন এবং সেটা স্বর্ণাক্ষরে অর্ডারে লেখা আছে। আপনি ভাবুন না, একটা লোয়ার কোর্টে আপনি চলে যান, সেখানে কি ম্যাজিস্ট্রেটের সামনে কোনো একজন মানুষ যদি গিয়ে সেটা জবানবন্দি দেন, সেটা কতটা গুরুত্বপূর্ণ হয়। আর এক্ষেত্রে একজন বিচারপতি তিনি এগুলোকে তৈরি করে গেছেন, ইনি এগুলোকে সামনে দাঁড় করিয়ে গেছেন এই সমস্ত এভিডেন্স। এবং এই এভিডেন্স অ্যাক্ট 165 যে কত বড় গুরুত্বপূর্ণ তা কিছুদিন পরে বুঝতে পারবেন। তো সেখান থেকে দাঁড়িয়ে হট করে এটাকে একেবারে স্যাটিসফাইড করে দেওয়া খুব মুশকিল। তার কারণ রুদ্ধদ্বার কক্ষে ইন্টারভিউ নিয়ে এই সমস্ত প্রমাণ স্থাপিত করা হয়েছে যে নতুন করে যাতে ইন্টারভিউ হয় বা অ্যাপটিউড টেস্ট হয়, কারণ এগুলো হয়নি, সেটা কার্যত ওই অর্ডার কপিতে প্রমাণিত। সেই জায়গা থেকে নতুন করে যদি হয় সেক্ষেত্রে অনেকের সুযোগ সুবিধা ছিল। তো এইরকম একটা ব্যাধি নিয়ে দিনের পর দিন মামলাকে দূরে ঠেলে ফেলে দেওয়া এবং কার্যত এই মামলা নিষ্পত্তি না করা, সেটা যে কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে তার একটা নমুনা আজকে আপনাদের দেখাই। কারণ সম্প্রতি আলী হাসান আলমগীর স্যারের দেওয়া একটা মিডিয়া বাইটে তিনি পরিষ্কার যে দাবিগুলো করেছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। কতটা ভয়ঙ্কর এরা যে মামলা পেছোতে যে 1-1.5 বছর হয়ে গেল, এইটা যদি আরও চলতে থাকে আগামী দিনে এরা কতটা মিসগাইড করছে, নিজেদের কতটা সর্বনাশ করছে, সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। কারণ 82 পাওয়াদের কিন্তু নতুন করে সুযোগ তৈরি হতে পারে 42,949 যদি ফার্দার নতুন করে ইন্টারভিউ হয় এই 32,000 নন টেন্ডের ক্ষেত্রে। আর আপনারা জানেন একটা ইন্ট্রিম অর্ডার আনতে তাদের কোনো অসুবিধা, কেন এনসিটি গাইডলাইন মোতাবেক 82 কিন্তু পাস মার্কস, সেক্ষেত্রে 83 ছিল। 83 থেকে 82তে যারা পাস করলো পরবর্তী ক্ষেত্রে তারা দুটো রিক্রুটমেন্টে কিন্তু বঞ্চিত। নতুন করে রিক্রুটমেন্ট যদি হয় বা ইন্টারভিউ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জাস্টিস গাঙ্গুলি অর্ডার ধরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারাও সেখানে পার্টিসিপেশন করে একটা ইন্টিম অর্ডার আনলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। সেই সংখ্যাটা কত জানেন? জাস্ট 83 নাম্বার থেকে 82 নাম্বারে যারা আলাদা করে পাস করলেন, জাস্ট 83 থেকে 82 1 নাম্বারে হেরফের, সেই নাম্বারটা সেই সংখ্যাটা হচ্ছে 7,500 প্লাস ক্যান্ডিডেট, তারা কিন্তু 82 পেয়ে টেট পাস করে গেছে। 83 পাস মার্কস ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিক্লেয়ার করলো, দেন পরবর্তী ক্ষেত্রে কোর্ট কেস করে তারা সার্টেন কিছু সময় পরে গিয়ে 82 তো টেট পাস ডিক্লেয়ার করে, যেটা এক্সপারেন্সির গাইডলাইন। তো সেই সংখ্যাটা জাস্ট 1 নাম্বার কমে যাওয়ার জন্য সেই সংখ্যাটা হচ্ছে 7,500। এবার ভাবুন 2016 রিক্রুটমেন্ট প্রসেস নন টেন ছিল, তো সেখানে এসে নন টেন হিসেবে তারা কিন্তু বসতে পারতো, আলাদা ট্রেনিং কোয়ালিফিকেশন নেই, তো কাট ছাট হওয়ার জায়গা নেই। যদি নতুন করে ইন্টারভিউ হয় যেটা কিনা অলরেডি অর্ডার রয়েছে, তাহলে সেক্ষেত্রে 7,500 82 পাওয়া কিন্তু বসছে। এর পাশাপাশি আলী হাসান আলমগীর স্যার অ্যাডভোকেটের কথা ধরে যদি আমাদের বলতে হয় যে 6টা প্রশ্নমূল্য রয়েছে, তাহলে সেটা রিজার্ভদের জন্য রয়েছে। তার মানে 81, 80, 79, 78, 77, 76 পর্যন্ত ছেলেমেয়েরা কিন্তু তাহলে পরবর্তী ক্ষেত্রে 6 নাম্বার বা 5 নাম্বার বা 4 নাম্বার বা 3 নাম্বার বা 2 নাম্বার করে তারা পাস করবেন। তো সেক্ষেত্রে সেই সংখ্যাটা যদি 1 নাম্বার রিডিউস হয়, এটা যদি 7,500 হয়, 6 নাম্বারের জন্য নিশ্চয়ই রিজার্ভ প্রার্থীদের প্রায় 45,000 পাস করবেন। আর যদি এটা জেনারেলদের ক্ষেত্রে হয় তাহলে 89, 88, 87, 86, 85, 84 ছেলেমেয়েগুলোও পাস করবে, সেই সংখ্যাটাও 45,000 আশেপাশে থাকবে। মোট দেখা যাচ্ছে 97,500 প্রার্থী নতুন করে কিন্তু টেট পাস করতে পারেন। তার কারণ এই ডিভিশন বেঞ্চে যে হারে মামলা এরা পিছিয়ে দিচ্ছে, তো সুপ্রিম কোর্টে ম্যাট 1594 পেন্ডিং আছে, যে কোনো দিন তার রায়টায় বেরিয়ে আসতে পারে। সেটা যদি একবার বলে দেয় সবাইকে দিতে হবে, দেন এইরকম চিত্র কিন্তু সামনে আসবে। এবার এখানে দেখা গেল 32,000 মামলা নতুন করে ইন্টারভিউ হচ্ছে, কত বড় বিপাকে পড়বেন এই ব্যাপারটা। 1,24,000 পাস করেছিলেন, দেন 16,500 চাকরি পেয়েছে, দেন এখান থেকে 4,000 চাকরি পেয়েছে, 20,000 চলে গেছে। তো 1 লাখ প্রার্থী ছিল, সেটাকে ডাবল করে দিতে চাইছে এই সমস্ত ইন সার্ভিসরা, যারা গুণাক্ষরে বুঝতে পারছে না, তাদের সাথে যারা সহমত পোষণ করছেন, তারা যে কূটনৈতিক চাল দিচ্ছে, তারা বুঝতে পারছেন না যে নিজেদের পায়ে নিজেরা কুড়োল মারছেন।
এখন হয়ে গেলে এখন কোনো অর্ডার নেই, কিছু হবে না, কিন্তু যদি 6 নাম্বার পেয়ে এরা চলে আসে তাহলে কিন্তু এই রিক্রুটমেন্টটা নতুন করে যদি ইন্টারভিউ, তারা তো বলবেই যে 6 নাম্বার আমি বাই মিস্টেক হয়েছিল, তো এখন তো আমার সুযোগ আছে, তো আমি কেন বুঝতে পারবো না, ইন্টিম অর্ডার নিয়ে তারা ঢুকে যাবে রিক্রুটমেন্টে। এইটাই বুঝতে পারছে না কিছু ইনসার্ভিস, তারা দিনের পর দিন মামলা পেশ হচ্ছে। যদি নতুন করে ইন্টারভিউ হয় তাহলে এই সমস্ত প্রার্থীদের কিন্তু আদতে তারা জায়গা করে দিতে চাইছে, কারণ দিনের পর দিন মামলা পেছানো, এবং সেক্ষেত্রে জানেন যে সুপ্রিম কোর্টে সারা জীবন মামলা পেন্ডিং থাকে না, ম্যাট 1594 খুব দ্রুত নিষ্পত্তি হতে চলেছে, এবং এই যে 82 পাওয়াদের এদের একটা হাইকোর্টের অর্ডার আনলে কিন্তু তারা রিক্রুটমেন্টে বসে যাবে, কারণ তাদের বঞ্চনা করা হয়েছে এতগুলো বছর ধরে, এগুলো বুঝতে পারছেন। এবং তার পাশাপাশি ওএমআর শিটের যে মামলা, শান্তনু শিট, যত দেরি করবেন এই মামলা সিঙ্গেল বেঞ্চে খুব দ্রুত শুনানি হবে, সেটা ডিভিশন এবং সুপ্রিম পর্যন্ত নিশ্চয়ই যাবে। তো সেক্ষেত্রে যদি বলে দেওয়া হয়, যেটা শীতবসিত একবার বলেও দিয়েছিলেন, যে হয় সকলকে টেট পাস করাতে হবে, নাহলে সকলকে ফেল করে দিতে হবে, নাহলে টোটাল টেটটাকে বাতিল। এবার যদি ধরেন একটা পয়েন্ট আমি ধরি সকলকে টেট পাস, বুঝতে পারছেন এই প্যানেলে কী হবে, এই প্যানেলে তাহলে কী হবে, নতুন করে যদি ইন্টারভিউ হয় তাহলে তাদেরও রাস্তা খুলে গেল, তাহলে কে পাবে কে পাবে না। তো যারা এতদিন ধরে হাইকোর্টে লড়াই করছে এরা যেমন তাদেরও বাস দিচ্ছে, এরা নিজেদেরও বাস নিচ্ছে, কারণ মামলা এরা পেছোচ্ছে। কি এদের মাথার মধ্যে কি আছে, চারানার বুদ্ধি আছে কিনা এটা সন্দেহ। তারা দিনের পর দিন বেঞ্চ, এতগুলো দিন হয়ে গেল জাস্টিস হারিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে মামলা তারা তুললো না, এই মান্তা স্যারের বেঞ্চে সেখানে তারা তুলছে, তপবতী স্যারের বেঞ্চে সেখানে তারা মামলা তুললো না। মানে এই যদি চলতে থাকে তো একটা সার্টেন টাইমে গিয়ে ভাবছে ডিলে করে, ডিলে কোনো সমাধান হতে পারে, আজ হোক কাল হোক মামলা তো নিষ্পত্তি হবেই, তখন তো জটিলতা আরও বাড়বে। এখন বরং মিটিয়ে নিলে, এবার যদি থেকে গেল, আর যদি বলে ইন্টারভিউ দিতে হতে দিতে হবে, কোর্টের বাইরে তো কেউ কিছু যেতে পারবে না। তো সেখানে দাঁড়িয়ে এই সমস্ত ইনসার্ভিসটা কতটা ভুল পথে চালিত করছে সবাইকে, এরা বুঝতে পারছে না আগামী দিন যে পরিস্থিতি কতটা জটিল হবে যদি এই মামলা নিষ্পত্তি না হয়। এরপরে এক একজন এসে সেখানে থাবা বসাবে এবং সেখানে কিছু করা যাবে না। সেটা কী করবে, হাইকোর্টে অর্ডার থাকবে, এরা ঢুকে যাবে ইন্টিম অর্ডার নিয়ে, যে আমরা এত বছর আমরা সুযোগ পাইনি, আমাদের তো আগেই টেট পাস ডিক্লেয়ার করার কথা ছিল, শুধু রিক্রুটমেন্ট ওভার হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদে কী আর্গুমেন্ট থাকে যে প্যানেল এক্সপায়ার, রিক্রুটমেন্ট ওভার হয়ে গেছে, এখন তো রিক্রুটমেন্ট ওপেন, তারা তো বলবে যে আমাদেরকে সুযোগ দাও। তো ভয়ঙ্কর বাজে পরিস্থিতির দিকে এগোচ্ছে, এরা সতর্ক না হলে সবাই একসাথে কিন্তু ভোগে যাবে। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো থাকবেন।